আলাইকুম। আমি আফরোজা, খেলাঘর 24 নিউজ চ্যানেলে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো আজকের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদগুলোর শিরোনাম। ওসমান হাদি হত্যাকাণ্ড, সঞ্জয় ও ফয়সালের দায় স্বীকার, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ। বিভাজনের সুযোগ নিয়ে ষড়যন্ত্র ও চক্রান্ত করছে ফ্যাসিস্টরা। বাংলাদেশ আর কখনো পথ হারাবে না বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসু ভিপি সাদিক কায়েম। হাদি হত্যায় জড়িত নই ফয়সালের দাবি, বক্তব্য আমলে নিচ্ছে না ডিবি। শিক্ষক বাবার চেয়ে 18 গুণ বেশি সম্পদ হান্নান মাসুদের। মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার। প্রতিদিনের আপডেট সংবাদগুলো সবার আগে পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানিয়ে দিন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের এই সংবাদটি দেখছেন। ওসমান হাদি হত্যাকাণ্ড, সঞ্জয় ও ফয়সালের দায় স্বীকার, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ। ওসমান হাদিকে গুলি করে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদকে ভারতে পালাতে সাহায্য করার অভিযোগে গ্রেপ্তার হওয়া সঞ্জয় চিসিম ও তার সহযোগী মুহাম্মদ ফয়সাল আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। বৃহস্পতিবার ১ জানুয়ারি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামশেদ আলমের আদালত তাদের জবানবন্দি রেকর্ড করেন। এর আগে তাদের আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদ তাদের জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন। আদালত জবানবন্দি রেকর্ড শেষে দুজনকেই কারাগারে পাঠানোর আদেশ দেন। উল্লেখ্য, গত ১২ই ডিসেম্বর দুপুর 2:20 দিকে পল্টনের বক্স কালভার্ট এলাকায় রিকশায় থাকা ওসমান হাদিকে গুলি করে মোটরসাইকেলে থাকা ফয়সাল করিম। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অপারেশন শেষে এভারকেয়ার হাসপাতালে পাঠানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য গত 15ই ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত 18ই ডিসেম্বর তিনি মারা যান। এই ঘটনায় গত 14ই ডিসেম্বর পল্টন থানায় বাদী হয়ে মামলা দায়ের করেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের। মামলায় দণ্ডবিধির একাধিক ধারায় আসামিদের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র, হত্যাচেষ্টা, বিপজ্জনক অস্ত্র ব্যবহার করে স্বেচ্ছায় গুরুতর আঘাত, দুষ্কর্মে সহায়তার অভিযোগ আনা হয়। হাদির মৃত্যুর পর মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়। বিভাজনের সুযোগ নিয়ে ষড়যন্ত্র ও চক্রান্ত করছে ফ্যাসিস্টরা। বাংলাদেশ আর কখনো পথ হারাবে না বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসু ভিপি সাদিক কায়েম। তিনি বলেছেন, বিপ্লব পরবর্তী সময়ে আমাদের মাঝে তৈরি হওয়া বিভাজনের সুযোগ নিয়ে পতিত ফ্যাসিস্ট ও দিল্লির তাবেদাররা নানা ষড়যন্ত্র ও চক্রান্ত করছে। এই চক্রান্ত রুখতে এবং জুলাই বিপ্লবের স্বপ্ন বাস্তবায়নে দেশের সব রাজনৈতিক দল ও ছাত্র সংগঠনকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার ১ জানুয়ারি সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সদ্যপ্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শোক বইয়ে স্বাক্ষর করেন ডাকসু ভিপি সাদিক কায়েম। এরপর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। সাদিক কায়েম বলেন, আমরা প্রথমেই আপোষহীন সংগ্রামের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করছি। তারেক রহমানের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। তিনি ডাকসুসহ দেশের ছাত্র সমাজের প্রতি কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন এবং সব রাজনৈতিক দল ও ছাত্র সংগঠনকে সঙ্গে নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন। আগামীর রাজনীতি হবে বাংলাদেশপন্থী উল্লেখ করে সাদিক কায়েম বলেন, দেশ, মাটি, মানুষ ও সার্বভৌমত্ব রক্ষা এবং আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিবাদ জারি রাখাই হবে আগামীর রাজনীতির মূল ভিত্তি। তিনি বলেন, শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া আমাদের যে পথ দেখিয়েছেন, সেই লক্ষ্যেই আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই চালিয়ে যাব। তরুণ প্রজন্মের ভোটাধিকারের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, গত ১৬ বছর তরুণরা ভোট দিতে পারেনি। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে। এছাড়া জুলাইয়ের শহীদদের স্বপ্ন বাস্তবায়ন ও রাষ্ট্র কাঠামো পুনর্গঠনে প্রস্তাবিত গণভোটের জন্য জাতীয় ঐক্যের প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।
আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে প্রাণ হারানো শহীদ শরীফ ওসমান হাদির বিচার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন সাদিক কায়েম। তিনি বলেন, ওসমান হাদিকে যারা গুলি করেছে এবং যারা হত্যার পরিকল্পনাকারী তারা এখনও পর্যন্ত গ্রেফতার হয়নি। স্বাধীন বাংলাদেশে তার বিচার নিশ্চিত করতে সব রাজনৈতিক দল ও ছাত্র সংগঠনকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি আশা প্রকাশ করেন, ফ্যাসিবাদ বিরোধী সব সংগঠন এক থাকলে বাংলাদেশ আর কখনো পথ হারাবে না। হাদি হত্যায় জড়িত নই ফয়সালের দাবি, বক্তব্য আমলে নিচ্ছে না ডিবি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডে নিজেকে নির্দোষ দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও বার্তা দিয়েছেন মামলার প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ। তবে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি বলছে, ভিডিওতে ফয়সাল কী দাবি করলেন তা তদন্তের জন্য গুরুত্বপূর্ণ নয়। পর্যাপ্ত তথ্য প্রমাণ ও সাক্ষ্যের ভিত্তিতেই তাকে হত্যাকাণ্ডে জড়িত হিসেবে নিশ্চিত করা হয়েছে। ডিবি সূত্রে জানা যায়, এখন পর্যন্ত এই ঘটনায় ১১ জনকে গ্রেপ্তার করেছে ডিবি। তাদের মধ্যে ১৬৪ ধারায় ৬ জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন ফয়সালের বাবা মোহাম্মদ হুমায়ুন কবির, ফয়সালের মা মোসাম্মত হাসি বেগম ও স্ত্রী সাহেদা পরভিন সামিয়া সহ আরও ৮ জন। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি প্রধান মোহাম্মদ শফিকুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, ভিডিও বার্তায় সে কি বলেছে সেটা আমাদের দেখার বিষয় না, আর ভিডিওটি এআই জেনারেটেড কিনা সেটাও প্রশ্ন রয়ে যায়। হাদি হত্যাকাণ্ডে ফয়সাল মূল অভিযুক্ত, এ বিষয়ে আমাদের কাছে পর্যাপ্ত তথ্য প্রমাণ ও সাক্ষ্য রয়েছে। ফয়সালের মা, বাবা, স্ত্রী ও তার প্রেমিকা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এছাড়া সীমান্ত এলাকায় তাকে নিয়ে যাওয়া ড্রাইভারের সাক্ষ্যও রয়েছে। আমরা আমাদের তদন্তের ভিত্তিতেই আছি এবং হত্যাকাণ্ডে ফয়সালের জড়িত থাকার বিষয়টি নিশ্চিত। ভিডিওটি এআই জেনারেটেড কিনা তা নিয়ে পুলিশের সন্দেহ থাকলেও ডিজিটাল অনুসন্ধানী সংবাদ মাধ্যম দ্য ডিসেন্ট জানিয়েছে, ভিডিওটি এআই জেনারেটেড নয়। ভিডিওতে দৃশ্যমান ফয়সালের চেহারা, মুখভঙ্গি ও অভিব্যক্তি তার বাস্তব চেহারার সঙ্গে পুরোপুরি মিলে যায়। ভিডিওর ব্যাকগ্রাউন্ড নয়েজ, আলো ও ফ্রেম বিশ্লেষণ করে এবং অন্তত ৪টি নির্ভরযোগ্য এআই যাচাই টুল ব্যবহার করে নিশ্চিত হওয়া গেছে ভিডিওটি কৃত্রিমভাবে তৈরি নয়। তাদের প্রতিবেদনে আরও বলা হয়, তবে ভিডিওর কিছু ফ্রেমে ফয়সাল একটি নির্দিষ্ট মুখভঙ্গি করার সময় তার থুতুনিতে থাকা দাড়ি অদৃশ্য হয়ে যেতে দেখা যায়। ভিডিও ধারণের সময় ব্যবহৃত একটি ফিল্টারের কারণে এমনটি হয়েছে। ফিল্টারে এআই প্রযুক্তি ব্যবহার হলেও এটি পুরো ভিডিওকে এআই সৃষ্ট কন্টেন্ট প্রমাণ করে না। ভিডিও বার্তায় ফয়সাল দাবি করেন, তিনি বর্তমানে দুবাইয়ে অবস্থান করছেন। তবে শুধু ভিডিওর ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত করা সম্ভব নয়। ফয়সাল নিজেও তার দুবাই অবস্থানের পক্ষে কোনো দৃশ্যমান প্রমাণ উপস্থাপন করেননি। এছাড়া ভিডিওতে ফয়সাল বলেন, হাদি হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেলে তিনি ছিলেন না। তবে দ্য ডিসেন্টের আগের অনুসন্ধানে উঠে এসেছে, হত্যাকাণ্ডের সময় ব্যবহৃত মোটরসাইকেলে ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর শেখ উপস্থিত ছিলেন। বাইকের পেছনে বসে গুলিবর্ষণকারী ছিলেন ফয়সাল এবং চালক ছিলেন আলমগীর শেখ। এই তথ্য পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তেও নিশ্চিত হয়। ভিডিও বার্তায় ফয়সাল বলেন, আমি ফয়সাল করিম মাসুদ, বিগত ১২ই ডিসেম্বর ওসমান হাদি নামে যে ব্যক্তির হত্যা মামলায় আসামি আমাকে করা হয়েছে, আসলে আমি এই মামলার সঙ্গে, এই হত্যাকাণ্ডের সঙ্গে কোনোভাবেই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত না। গত ১২ই ডিসেম্বর দুপুরে নির্বাচনী প্রচারণা শেষে ফেরার সময় সন্ত্রাসীদের গুলিতে আহত হন ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী এবং রাজনৈতিক আন্দোলন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। সেখান থেকে পরে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। এরপর আরও উন্নত চিকিৎসার জন্য গত ১৫ই ডিসেম্বর ওসমান হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর জেনারেল হসপিটাল বা এসজিএইচে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ই ডিসেম্বর মারা যান তিনি। শিক্ষক বাবার চেয়ে ১৮ গুণ বেশি সম্পদ হান্নান মাসুদের। নোয়াখালী ৬ হাতিয়া আসনে বাবা ছেলে দুজনেই প্রার্থী হওয়ায় নির্বাচনী মাঠে তৈরি হয়েছে ভিন্ন মাত্রার আলোচনা। জাতীয় নাগরিক পার্টির বা এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ ও তার বাবা আমিরুল ইসলাম মোহাম্মদ আব্দুল মালেক পৃথক দল থেকে একই আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
দুজনের দাখিল করা হলফনামা বিশ্লেষণে দেখা গেছে অবসরপ্রাপ্ত শিক্ষক বাবার তুলনায় হান্নান মাসুদের সম্পদের পরিমাণ প্রায় 18 গুণ বেশি। জেলা রিটার্নিং কার্যালয়ে জমা দেওয়া হলফনামা অনুযায়ী হান্নান মাসুদের হাতে বর্তমানে নগদ রয়েছে ৩৫ লাখ টাকা। অন্যদিকে তার বাবা আমিরুল ইসলাম মোহাম্মদ আব্দুল মালেকের কাছে নগদ টাকার পরিমাণ ১,৯৩,০০০ টাকা। সেই হিসাবে ছেলের কাছে বাবার তুলনায় 18 গুণের বেশি নগদ অর্থ রয়েছে। হলফনামায় হান্নান মাসুদ নিজেকে ব্যবসায়ী হিসাবে উল্লেখ করেছেন। শিক্ষাগত যোগ্যতায় তিনি আলিম বা উচ্চ মাধ্যমিক সমমান পাশ। তিনি ঢাকার ডিজিল্যান্ড গ্লোবাল নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক বলে উল্লেখ করেছেন। তার বাৎসরিক আয় দেখানো হয়েছে ৬,৭০,০০০ টাকা। এছাড়া তার নামে বন্ড ও এনপত্রে রয়েছে ১ লাখ টাকা, স্বর্ণালঙ্কার ও অন্যান্য মূল্যবান ধাতু ৮ লাখ টাকা, ইলেকট্রনিক সামগ্রী ১ লাখ টাকা এবং আসবাবপত্র ১ লাখ টাকার। অন্যদিকে বাবা আমিরুল ইসলাম মোহাম্মদ আব্দুল মালেকের আয়ের প্রধান খাত কৃষি। হলফনামা অনুযায়ী তার ইলেকট্রিক সামগ্রীর মূল্য ২৫,০০০ টাকা এবং আসবাবপত্রের মূল্য ৭৫,০০০ টাকা। হলফনামার তথ্য মতে হান্নান মাসুদের বয়স ২৫ বছর এবং তার বাবার বয়স ৬৫ বছর। বাবা ছেলে দুজনই হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নের উত্তর সাগরিয়া গ্রামের একই বাড়িতে বসবাস করেন। সেখানে টিন শেড ঘর ভেঙে একটি আধা পাকা ঘর নির্মাণ করা হচ্ছে। বাড়ির সামনে ও পেছনে দুটি পুকুর রয়েছে। স্থানীয় বাসিন্দা মোস্তাফিজুর রহমান ঢাকা পোস্টকে বলেন, বাবা ছেলে একই আসনে প্রার্থী হওয়াটা যেমন কৌতূহলের বিষয়, তেমনি সম্পদের বড় পার্থক্য অনেক প্রশ্নও তুলছে। একদিকে হান্নান মাসুদ তরুণ ও রাজনীতিতে সক্রিয়, এটা ইতিবাচকভাবে দেখছেন অনেকে। আবার অল্প বয়সে এত সম্পদের বিষয়টি নিয়ে কিছু ভোটারের মধ্যে সন্দেহও আছে। ভোটাররা এখন প্রার্থীদের ব্যক্তিগত সম্পদের চেয়ে তাদের সততা, অতীত কর্মকাণ্ড ও এলাকার উন্নয়নে ভূমিকা কী হবে সেটাই বেশি গুরুত্ব দিয়ে দেখবেন বলে মনে করি। হলফনামায় উল্লেখিত সম্পদের বিষয়ে জানতে চাইলে আমিরুল ইসলাম মোহাম্মদ আব্দুল মালেক বলেন, আমার মোট সম্পত্তির বিবরণ হলফনামায় উল্লেখ করেছি, যা সত্য তাই তুলেছি, বাড়িয়ে কিংবা কমিয়ে কিছু লেখা হয়নি। এ বিষয়ে এর বেশি কিছু বলতে চাই না। এ বিষয়ে আব্দুল হান্নান মাসুদ ঢাকা পোস্টকে বলেন, ছাত্র অবস্থায় টিউশনি এবং পরবর্তীতে ব্যবসা থেকে আমার আয় হয়েছে। টকশো সহ বিভিন্ন মাধ্যমে মাসে গড়ে প্রায় ৫০,০০০ টাকা আয় হয়েছে, যা হিসাব করলে গত ১ বছরে মোট আয় দাঁড়ায় ৬ লাখ টাকা। এই তথ্য হলফনামায় স্পষ্টভাবে উল্লেখ আছে। বিয়ে ও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে পাওয়া উপহার আয়ের অংশ হিসাবে দেখানো হয়েছে। তিনি বলেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার ক্ষেত্রে বাৎসরিক আয়ের বদলে সম্পদের বিবরণকে সামনে এনে মুখরোচক সংবাদ করা হচ্ছে। দুঃখজনকভাবে বলা হচ্ছে আমার সম্পদ ৯৮ লাখ টাকা, যা সম্পূর্ণ ভুল। হলফনামায় আমার ব্যক্তিগত সম্পদ দেখানোই হয়নি। সেখানে শুধু ব্যাংকে ২,০৫৫ টাকা জমা এবং ব্যবসার লাইসেন্সের বিপরীতে কিছু অর্থের উল্লেখ আছে। হলফনামা না পড়েই সামাজিক মাধ্যমে দায়িত্বজ্ঞানহীন ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে, যা সত্য নয়। প্রসঙ্গত, নোয়াখালী ৬ হাতিয়া আসনে এবারের নির্বাচনে মোট ১৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এই নির্বাচনে আব্দুল হান্নান মাসুদ এনসিপির হয়ে শাপলা কলি প্রতীকে এবং তার বাবা আমিরুল ইসলাম মোহাম্মদ আব্দুল মালেক বাংলাদেশ সুপ্রিম পার্টির হয়ে একতারা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার। মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে নোয়াখালীর চরজব্বর থানা পুলিশ। বৃহস্পতিবার ১ জানুয়ারি সন্ধ্যায় চরজব্বর থানার একটি বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামি মোহাম্মদ বেলায়েত হোসেন, ৪৪ বছর, উপজেলার চরজব্বর ইউনিয়নের পশ্চিম চরজব্বর গ্রামের বাসিন্দা, মৃত খুরশিদ আলমের ছেলে। জানা গেছে, গ্রেপ্তারকৃত মোহাম্মদ বেলায়েত হোসেন মাদক সংক্রান্ত একটি মামলায় আদালত কর্তৃক যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হন। রায় ঘোষণার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। দীর্ঘদিন পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
চরজব্বর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ লুৎফর রহমান বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তারকৃত আসামিকে বিধি মোতাবেক আদালতে প্রেরণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি মাদক মামলার সাজাপ্রাপ্ত ও পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।